নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমরা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাসের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো আমাদের এক্সামে কিন্তু অবশ্যই আসতে চলেছে। সামনে যারা যে কোনো এক্সাম দাও না কেন, সেটা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, এসএলএসটি, ডব্লিউবি, কেপি কনস্টেবল বা এসআই হোক না কেন, এছাড়া ডব্লিউবিপিএসসির বা ডব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই সিরিজটি গুরুত্বপূর্ণ রয়েছে। সকলে শেষ পর্যন্ত দেখবে এবং আগের ক্লাস না দেখে থাকলে অবশ্যই সেই ক্লাসটি তোমরা দেখে নেবে। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু কমপ্লিট আধুনিক ভারতের ইতিহাস। অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে, প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সকলে সেখানে যুক্ত থাকবে। প্রথম আমাদের প্রশ্ন রয়েছে যে বক্সারের যুদ্ধ এটি কত সালে হয়েছিল। তো বক্সারের যুদ্ধ এটি কত সালে হয়েছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে সাল 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, এখানে আজকে শুধু প্রশ্ন উত্তর থাকবে, অবশ্যই তোমরা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। পরের প্রশ্ন আছে, কংগ্রেসের অধিবেশনের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। কংগ্রেস অধিবেশনের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমাদের আগের দিন ক্লাসে একটা দিয়েছিলাম, এবং এখানে কিন্তু ডিটেল ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো অ্যানি বেসান্ত তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা সভাপতি, যেখানে কিন্তু ভারতের নয়, তিনি প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। আর যদি বলা হয় প্রথম মহিলা সভাপতি ভারতের, প্রথম ভারতীয় হিসাবে, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, এই যে সরোজিনী নাইডু, তিনি কিন্তু সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, গান্ধীজি কোন বছর অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। তো গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন শুরু করছেন সেই সালটা কত, সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে সাল 1920 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন তিনি শুরু করছেন। পরের প্রশ্ন আছে, চৌরি চৌরা ঘটনাটি কবে ঘটেছিল। তো চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল সাল কত সালে, একদম তারিখটা সহ তোমাদের দেখতে হবে। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 8ই ফেব্রুয়ারি 1922 সালে চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল। এটা উত্তরপ্রদেশে, ঠিক আছে। আচ্ছা, চল পরের প্রশ্ন, কাকে বাদশাহ খান নামেও অভিহিত করা হয়। তো বাদশাহ খান নামে অভিহিত করা হয় কাকে, খান আব্দুল গফ্ফর খান, তিনি বাদশাহ খান নামে পরিচিত। পরের প্রশ্ন, কাকে পাঞ্জাব কেশরী বলা হয়। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত। অপশান 4টে রয়েছে আমাদের কাছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়, তিনি পাঞ্জাব কেশরী নামে কিন্তু পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে। তো গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে কাকে, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান। আর দাদাভাই নৌরোজি একটা আমাদের বই রয়েছে, কি সেটা, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজির লেখা। পরের প্রশ্ন, তিনকাঠিয়া প্রথার বিরুদ্ধে নীল চাষিদের জন্য গান্ধীজির প্রথম যে সত্যাগ্রহ, এটা কোথায় হয়েছিল। তো এটা কিন্তু হয়েছিল বিহারের চম্পারণে, ঠিক আছে। অবশ্যই সালটা কত, সাল 1917। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন। প্রথম মুসলিম সভাপতি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের বদরুদ্দিন তৈয়বসি। বদরুদ্দিন তৈয়বসি তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। কে ছিলেন, লর্ড ডাফরিন ছিলেন সেই সময় ভারতের ভাইসরয়। আর এই যে আমাদের জাতীয় কংগ্রেস, এটা প্রতিষ্ঠা করেছিলেন কে, অ্যালান অক্টোভিয়ান হিউম। আর এটা প্রথম অধিবেশন 1885, যেটা বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে হয়েছিল, এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তো তিনটে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন কে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি 3টেই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এবং প্রথমটি হয়েছিল সাল 1930-এ, দ্বিতীয়টি হয়েছিল 1931-এ, তৃতীয়টি হয় 1932-এ। এখানে 1931 সালে গান্ধীজি এবং আরউইনের মধ্যে কিন্তু গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল, এবং 1932-এ হয়েছিল পুনা চুক্তি। পরের প্রশ্ন, 1906 সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা জানি যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল।
এবং এটা প্রতিষ্ঠা কে করেছিলেন? সালিমুল্লাহ। তিনি কিন্তু ঢাকাতে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন 1906-তে। আর এই মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আমাদের অপশান রয়েছে চারটে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? 1913 সালে এটা কোথায় করা হয় সেটাও কিন্তু পরীক্ষায় আসে। আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল এবং সোহন সিং ভাকনা। তো অবশ্যই তোমরা অপশান দুটোই দেখে রাখবে। অপশানের দুটোই থাকতে পারে, একটাও থাকতে পারে, সোহন সিং ভাকনাও থাকতে পারে, অথবা লালা হরদয়ালও থাকতে পারে। যেমন অপশান থাকবে সেই অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, সামনে যাদের এসএলএসটি এক্সাম রয়েছে অবশ্যই তাদের জন্য ইতিহাসের কমপ্লিট একদম কোয়েশ্চেন কিন্তু এখানে রেডি করা রয়েছে। শুধু এটা এসএলএসটির জন্য নয়, সামনে যারা যারা এক্সাম দেবে যে কোনো এক্সামের জন্য কমপ্লিট এক্সামের যে ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন আসে থাকে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। আমাদের ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ইতিহাসের প্রশ্নপত্রগুলো রয়েছে সেই সমস্ত কিন্তু এখানে রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা যদি এটা একটুখানি তুলে দেখাই তোমাদেরকে, যে প্রথমেই কিন্তু এখানে আমাদের বেদ এবং পুরাণ থেকে শুরু হচ্ছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাবো এখানে সমস্ত বেদ সম্পর্কে আমাদের এখানে দেওয়া রয়েছে, এবং এখানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে শুরু হচ্ছে। এরপর থেকে পরপর কিন্তু চলছে আমাদের বিভিন্ন হরপ্পান বিভিন্ন সাইটগুলো রয়েছে এখানে, এটা কোথায় কোনটা অবস্থান করছে, কোন নদীর তীরে অবস্থান করছে, অন্যান্য তথ্য দেওয়া রয়েছে সিন্ধু সভ্যতা সম্পর্কে। এছাড়া পরবর্তী রয়েছে বৈদিক সভ্যতা, যেখানে আর্যদের সম্পর্কে দেওয়া রয়েছে। তারপর আমাদের কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন ধর্ম সম্পর্কে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম, পার্সি ধর্ম, এই সমস্ত। তারপর কিন্তু এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। আমরা যদি মধ্য ভারতে চলে আসি, ঠিক এরকমভাবে দিল্লি সুলতান সম্পর্কে আমরা দেখতে পাবো। এর পরবর্তী আমরা দেখতে পাবো যে আমাদের মুঘল সাম্রাজ্য সম্পর্কে। তো এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু একদম পরপর তোমাদের কিন্তু দেওয়া রয়েছে একদম সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে? পরপর কিন্তু যে আমাদের সালগুলো রয়েছে সেই সাল অনুসারে। যেমন জাতীয় কংগ্রেস থেকে আমরা যদি দেখে নিই, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। জাতীয় কংগ্রেস কথার অর্থ রয়েছে জনগণের সমাবেশ, এবং ন্যাশনাল কংগ্রেস যে ধারণাটি সেটা দিয়েছিলেন দাদাভাই নৌরোজি এবং প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। সব কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রতিটি কোশ্চেন কিন্তু ডিটেলভাবে এখানে দেওয়া রয়েছে। সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। সামনে যারা ডব্লিউবি কেবি কনস্টেবল দিতে যাচ্ছ অবশ্যই এই হিস্ট্রি কোশ্চেন পেপারটা তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো, এই পিডিএফটি। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, যে সমস্ত অধিবেশনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। তো টোটাল কিন্তু আমাদের প্রাচীন মধ্য আধুনিক ভারতের কমপ্লিট হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এর সাথে সাথে কিন্তু এখানে একদম পিডিএফের শেষের দিকে আমরা দেখতে পাবো ইতিহাসের ওয়ান শট অর্থাৎ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে একদম ওয়ান লাইনার ফরম্যাটে। তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন এবং তার নিচে সরাসরি উত্তর কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আমাদের প্রতিটি কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর এই সম্পূর্ণ ইতিহাস যদি কভার করে নাও তাহলে আমাদের রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন তোমরা, কোনো এক্সামে তোমাদের ইতিহাস থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? আর তোমরা যারা এসএলএসটি পাশাপাশি অন্যান্য এক্সাম দেবে, যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে, বা আমাদের রাজ্যে কোনো পুলিশ পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সকলের জন্য, এছাড়া রেলওয়ে এসএসসি সমস্ত এক্সামের জন্য জানুয়ারি থেকে জুলাই 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রতি মাসে তোমরা 20 টাকা পার মান্থে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। প্রতিটি প্রশ্ন তো রয়েছে, তার সাথে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে, যেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এবং আমরা কিন্তু এখান থেকে কমন 100% পাবোই পাবো, ঠিক আছে? এটা কেন গুরুত্ব দিয়ে বলছি, তার কারণ অলরেডি আমরা রেলওয়েতে এসএসসির মতো এক্সামে অলরেডি কমন পেয়েছি, আমাদের রাজ্যের এক্সামে তো 100%ই কমন পাবো। তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। আগস্ট মাসেরটাও তোমরা মোটামুটি 7-8 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সেপ্টেম্বরের। আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে আমাদের যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। এবং 2024-এর ক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত টোটালটা তোমরা কিন্তু 1200 কোশ্চেন পাবে। তার সাথে পাবে 50টা পেজের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিস্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থেকে যাচ্ছে। আর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটালটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা দেরি না করে যোগাযোগ করে নাও।
এছাড়া অন্যান্য যে সমস্ত পিডিএফ আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এনটিপিসি। এনটিপিসি কিন্তু 2020-21 পেপারটা এবং 2025 পেপারটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যারা আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ বা রেলওয়ে অন্য যে কোনো এক্সাম দাও না কেন, ঠিক আছে? তো এখানে কিন্তু 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এগুলো কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে। এবং বায়োলজি কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে, যেহেতু সায়েন্সের পোর্শন রয়েছে এখানে বেশি। তো অবশ্যই কিন্তু এই পেপারগুলো নিয়ে রাখবে, এগুলো সবই কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আর এখানে এসএসসি জিডি কনস্টেবল 2024টাও রয়েছে, যার প্রয়োজন আছে সেটা নিয়ে নিতে পারো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যে কোনো পিডিএফের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। কোন বছর স্বদেশী আন্দোলন এটি শুরু হয়েছিল? তো স্বদেশী আন্দোলন যেটা শুরু হয়েছিল সাল 1905-এ। এখানে কিন্তু আমাদের স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং এখানে কিন্তু আমাদের বিভিন্ন বিদেশি যে পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বজ্র একদম কিন্তু আমরা কিন্তু এখানে তোমাদের বয়কট করা কিন্তু শুরু করেছিলাম। এবং বিদেশি পণ্যকে কিন্তু বিভিন্ন মানে যে সমস্ত বাইরে থেকে যে সমস্ত আসা পণ্য সেগুলো কিন্তু বেশিরভাগ আগুনও কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছিল এই স্বদেশী আন্দোলনের মাধ্যমে। এবং এই যে 1905 সেই সময় কিন্তু বঙ্গভঙ্গও কিন্তু হয়েছিল, সেই সময় কিন্তু এই স্বদেশী আন্দোলনটা চলেছিল, ঠিক আছে? পরের প্রশ্ন, আর এখানে 1907-এ কিন্তু আমাদের সুরাট অধিবেশন হয়েছিল, ঠিক আছে, যেখানে নরমপন্থী চরমপন্থী বিভাজন আমরা দেখতে পাই। পরের প্রশ্ন আছে যে মহাত্মা গান্ধী একটি মন্তব্য একটি দেউলিয়া ব্যাংকের পোস্ট ডেটেড চেক, অর্থাৎ আমরা জানি যে পোস্ট ডেটেড চেক অনেক ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছেন মহাত্মা গান্ধী নিচের কোন প্রস্তাবটিকে? তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ক্রিপস প্রস্তাব, যেটা 1942 সালে যে ক্রিপস মিশন যেটা ভারতে এসেছিল, সেই প্রস্তাবকে কিন্তু আমাদের মহাত্মা গান্ধী তিনি কিন্তু একটি বলেছিলেন যে একটা দেউলিয়া ব্যাংকের চেক কাটার সামিল, ঠিক আছে, এই বলে তিনি কিন্তু অভিহিত করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, যদিও সহজ তোমাদের মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 1919 সালের 23 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় যে খিলাফত কমিটির অধিবেশনের সভাপতিত্ব কে করেছেন? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যে দিল্লিতে অনুষ্ঠিত যে সর্বভারতীয় খিলাফত কমিটি অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন আমাদের এই গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনের সর্বপ্রথম অনশনকে একটি হাতিয়ার হিসাবে তিনি ব্যবহার করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদের মিল শ্রমিকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন। পরের প্রশ্ন, 1946 সালে ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অবশ্যই ক্যাবিনেট মিশন যেটা 1946 সালে আমাদের ভারতে এসেছিল। এবং এই সময় কিন্তু এসেছিলেন কে কে? অবশ্যই স্টাফোর্ড ক্রিপস এসেছিলেন, প্যাথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার। তার মধ্যে কিন্তু যে হেড ছিলেন বা এই মিশনের যে নেতৃত্ব দান করেছিলেন তিনি কিন্তু ছিলেন প্যাথিক লরেন্স। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের যে জাতীয় পতাকা রয়েছে যার নকশা তৈরি করেছিলেন কে? পিঙ্গলি ভেঙ্কাইয়া। অপশন নাম্বার বি। অলরেডি প্রশ্নটা অনেক পরীক্ষায় চলে এসেছে। পরের প্রশ্ন, যখন ভারত স্বাধীনতা পেয়েছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ছিলেন ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি তিনি কিন্তু তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন আছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1940 বলে বা 1942? 1942-এ ভারত ছাড়ো আন্দোলন, সেই সময় কিন্তু ছিলেন কে? লর্ড লিনলিথগো। বা 1942-40-এর যে আগস্ট প্রস্তাব সেই তখনও কিন্তু ছিলেন এই লর্ড লিনলিথগো। পরের প্রশ্ন, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন আছে, দেশবন্ধু কাকে বলা হতো? দেশবন্ধু বলা হতো চিত্তরঞ্জন দাসকে। পরের প্রশ্ন, সিমলা সম্মেলন যেটা সব রাজনৈতিক দলের সম্মেলন, কোন বছর এটি আয়োজন হয়েছিল? যেটা কিন্তু 1945-এ এটি হয়েছিল সিমলা সম্মেলন। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই যে আত্মজীবনী রয়েছে এটি কার রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ ছিল এই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। নেক্সট প্রশ্ন, ভারত থেকে ব্রিটেনের যে সম্পদের নিষ্কাশন যেটাকে আমরা বলে থাকি কি ড্রেন অফ ওয়েলথ যে থিওরি, এই প্রবক্তা কে ছিলেন? তো অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে দাদাভাই নৌরোজি, তিনি কিন্তু সম্পদের নির্গমন তত্ত্বের যে জনক বলা হয় তাকে, তিনি কিন্তু এই তত্ত্বটি দিয়েছিলেন যে কিভাবে আমাদের দেশ থেকে সম্পদ বেরিয়ে যাচ্ছে। পরের প্রশ্ন,
মহাত্মা গান্ধী কাকে দীনবন্ধু উপাধিটি দিয়েছিলেন? তো দীনবন্ধু উপাধি দিয়েছিলেন কাকে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সিএফ অ্যান্ড্রোজ। তাকে কিন্তু দিয়েছিলেন মহাত্মা গান্ধী দীনবন্ধু উপাধি। পরের প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন মালব্য। তো এখানে কিন্তু সব প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, আর যে কটা প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ সবই আমাদের পিডিএফে কিন্তু কভার করা রয়েছে। নিঃসন্দেহে কিন্তু তোমরা যাদের যাদের প্রয়োজন রয়েছে, বিশেষ করে যে কোনো এসএলএসটি দাও বা অন্যান্য যে সমস্ত এক্সামের যে প্রার্থী রয়েছে বা ডব্লিউবিসিএস এক্সাম দাও না কেন, তোমরা কিন্তু এই পিডিএফটি অবশ্যই নিতে পারো হিস্ট্রির জন্য, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, পরের প্রশ্ন আছে, গান্ধীজি কোন বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? আমরা জানি যে 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত করেন। পরের প্রশ্ন আছে, 1894 সালে দক্ষিণ আফ্রিকায় কে ন্যাশনাল কংগ্রেস এটি স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন কে? গান্ধীজি তিনি কিন্তু করেছিলেন। কোথায়? দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, সরোজিনী নাইডুকে ভারতের কোকিলা এই যে উপাধিটি দিয়েছিলেন, অর্থাৎ নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এই যে আমাদের টাইটেল দিয়েছিলেন, কে দিয়েছিলেন সরোজিনী নাইডুকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, 1939 সালের যে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? তো 1939 সালের এই যে ত্রিপুরী অধিবেশন, সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন কে? এই নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, গান্ধী অহিংস চুক্তি কবে সম্পাদিত হয়? এটি হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময়, সাল 1931-এ লর্ড গান্ধী এবং আরউইনের মধ্যে হয়েছিল 1931-এর 5ই মার্চ। পরের প্রশ্ন আছে, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? সঠিক অ্যান্সার 1942-এ এসেছিল ক্রিপস মিশন ভারতে। এই সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে। এবং 1946 ছিল কে? যেটা কিন্তু ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। কোন বছর পুনের ইয়েরভারাক জেলে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল থার্ড আমাদের গোলটেবিল বৈঠকের সময় 1932-এর 24শে সেপ্টেম্বর। অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। আর এই তিনটে গোলটেবিল বৈঠকে কিন্তু অংশ নেওয়া ব্যক্তি কে? এই ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, পরের প্রশ্ন, 1931 সালে কংগ্রেসের যে করাচি অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? এখানে কিন্তু করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কিন্তু এই 1931-এর করাচি অধিবেশনে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, ভারতের প্রাদেশিক স্বায়ত্তশাসন কার দ্বারা এটি শুরু হয়েছিল? ভারতের প্রাদেশিক স্বায়ত্তশাসন শুরু হয়েছিল এটি ভারত সরকার আইন 1935-এর মাধ্যমে। আর তোমাদের বলে রাখি, এই আইনের মাধ্যমে কিন্তু আমাদের যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? যেটা কিন্তু অবশ্যই 1935-এ প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল, এবং এরা জাতীয়করণ 1949-এ হয়, যার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? মহারাষ্ট্রের মুম্বাইতে। আর তোমরা বলবে যে বর্তমান আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে রয়েছে? অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে অলরেডি দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, 1940 সালের 8ই আগস্ট, যেখানে আগস্ট যে প্রস্তাব আসে, তখন ভাইসরয় কে ছিলেন? তো আমরা একটু আগে বললাম যে আগস্ট প্রস্তাব বলো বা আমাদের ভারত ছাড়ো আন্দোলন বলো, সেই সময় কিন্তু ছিলেন লিন লিথগো। ঠিক আছে, ভাইসরয়। আচ্ছা, পরের প্রশ্ন, 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কিন্তু 1938-এর হরিপুরা এবং ত্রিপুরী অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, দুটোই। পরের প্রশ্ন, কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? তো একটু আগেই কিন্তু আমাদের বললাম যে ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু তিনটে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তো অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, কোন বছর মুসলিম লীগ কর্তৃক পাকিস্তান গঠনের দাবি করা হয়েছিল? যেখানে কিন্তু সাল কত সালে? অবশ্যই 1940-এ। 1940-এ মুসলিম লীগের মাধ্যমে পাকিস্তান গঠনের দাবি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, কাকোরি যে ট্রেন অ্যাকশন, অর্থাৎ কাকোরি যে ট্রেন যে কনস্পিরেসি ঘটনাটি ঘটেছিল, ট্রেন ডাকাতির যে ঘটনাটি, এটি কত সালে ঘটেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাল 1925-এ এই ঘটনাটি ঘটেছিল। কাকোরি ট্রেন ষড়যন্ত্র যেটি হয়েছিল সাল 1925-এ। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক যখন হয়েছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অবশ্যই প্রথম গোলটেবিল বৈঠক মানে সাল 1930, সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ম্যাকডোনাল্ড। অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, গান্ধীজি কোন বছর কর্ণাটকের বেলগাঁও অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন? আমরা জানি যে মহাত্মা গান্ধী এই জাতীয় কংগ্রেসের মাত্র একটি অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন, সাল 1924-এ। এটাই প্রথম, তার এটাই শেষ। পরের প্রশ্ন, গান্ধীজির লবণ সত্যাগ্রহ এটি কোথা থেকে শুরু হয়েছিল? লবণ সত্যাগ্রহ যেটা কিন্তু শুরু হয়েছিল সবরমতী, গুজরাটের সবরমতী আশ্রম থেকে তিনি কিন্তু এটি শুরু করেছিলেন।
অবশ্যই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে এবং শেয়ার করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বলে রাখি, যদি অন্য কোনো তোমাদের ক্লাস চাই বা আমাদের যে গ্রুপ সি গ্রুপটি রয়েছে তার কিন্তু এখনও নোটিফিকেশন আসেনি, ঠিক আছে, যেটা গতকাল আসার কথা ছিল, খুব তাড়াতাড়ি হয়তো সম্ভাবনা রয়েছে আসবে, এবং তার জন্য ক্লাস কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে খুব শীঘ্র। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, যে সাল 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে, যেখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল? তো আমরা জানি যে 1929 সালের যে লাহোর অধিবেশন রয়েছে সেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু, এবং এখানেই কিন্তু পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এর কিন্তু দাবি করা হয়েছিল 1929-এর লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, 1928 সালের যে বারদৌলি সত্যাগ্রহ এর নেতৃত্ব কে দিয়েছিলেন? 1928-এর যে বারদৌলি সত্যাগ্রহ যার নেতৃত্ব দিয়েছিলেন সর্দার প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। এই জন্যই কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহ যে কৃষকরা, যে রমণীরা, যে মহিলারা ছিল, তাকে কিন্তু বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটি কিন্তু তারাই দিয়েছিল সাল 1928-এ এই সময়ই। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। আর প্রথম সভাপতি বলা হলে অ্যানিমেশন। পরের প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে, সাল 1928-এ এসেছিল সাইমন কমিশন ভারতে আসে। পরের প্রশ্ন, ইংল্যান্ডের প্রথম গোলটেবিল বৈঠক কখন আয়োজিত হয়েছিল? ইংল্যান্ডের প্রথম গোলটেবিল বৈঠক যেটা সাল 1930-এ হয়, এবং দ্বিতীয়টি 31-এ এবং তৃতীয়টি 32-এ। পরের প্রশ্ন, প্রথম হোম রুল লীগের যে ধারণাটা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। হোম রুল লীগের যে ধারণা সেটা কিন্তু নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর তোমাদের বলে রাখি, আমাদের সংবিধানের যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কিন্তু এই আয়ারল্যান্ডের সংবিধান থেকেই কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট ছিলেন। নেক্সট, গান্ধীজি কোন বছর অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? 1920-তে তিনি শুরু করেছিলেন অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছে? 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। পরের প্রশ্ন আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি কোথায়, এটা কোন বছর হয়েছিল? এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা কিন্তু একদম এক্সাক্ট ডেট হিসাবে আমাদের দেখে রাখতে হবে, 13 এপ্রিল 1919-এ জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু এখানে যে আমাদের সাধারণ জনসাধারণের ওপর কিন্তু এখানে গুলিবর্ষণ করা হয়েছিল, প্রচুর মানুষ কিন্তু হতাহত হয়েছিল। যে জায়গাটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসর শহর, জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যান ছিল, সেখানে কিন্তু নিরস্ত্র যে জনগণ ছিল তাদের উপর জেনারেল ডায়ারের নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর জন্য। সেখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু নিহত হয়েছিলেন। যে সালটা হচ্ছে 13 এপ্রিল 1919। পরের প্রশ্ন, গান্ধীজি কোন বছর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? তো অসহযোগ আন্দোলন যেটা শুরু হয়েছিল 1920-র দিকে, এবং এটি কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন সাল 1922-এ 12ই ফেব্রুয়ারি, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আছে, রাওলাট আইন যাকে ব্রিটিশদের কালো আইন বলে, অর্থাৎ ব্ল্যাক ল বলে কিন্তু অভিহিত করেছেন, এটি কোন বছর পাস হয়েছিল? এটা আমরা জানি যে রাওলাট আইন, যেটা সাল 1919-এ কিন্তু আমরা দেখতে পাই। আর এই রাওলাট আইনের প্রতিবাদেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটনাটি ঘটে গিয়েছিল 13 এপ্রিল 1919 পাঞ্জাবের অমৃতসর শহরে। যদি তোমাদের ভালো লাগে আজ এই ক্লাসটি, অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে, সমস্ত গ্রুপে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য এবং অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, যেখানে সমস্ত ইনফরমেশন তোমরা সবার আগে পাবে, অবশ্যই সেখানে যুক্ত থাকবে। তো এখানে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, এছাড়া এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক, যেটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। যে কোনো পিডিএফের প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবে, এনটিপিসির জন্য এগুলো তো রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। বারবার তোমাদের বলছি যে ইতিহাসের যে আমাদের যে পিডিএফটা রয়েছে, দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রাচীন, মধ্য, আধুনিক ভারতের ইতিহাস, এবং শেষে আমাদের ওয়ান লাইন ফরম্যাটে প্রশ্ন উত্তর, দ্য বেস্ট কিন্তু কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। এর বাইরে কোনো প্রশ্ন আমাদের আগামী দিনে রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন, এর বাইরে কোনো কোয়েশ্চেন ইতিহাস থেকে কিন্তু থাকবে না। অবশ্যই কিন্তু এই পিডিএফটা যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু নিয়ে নেবে। টোটাল পেজ সংখ্যা এখানে রয়েছে 80টি, ঠিক আছে। অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করে নিয়ে নেবে। এটা কিন্তু আমাদের ডেমো পিডিএফ তোমরা যেটা দেখছো, তো গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, একদম শেষ পর্যন্ত আমাদের কিন্তু এখানে রয়েছে, এটা তোমরা ডেমো পিডিএফ দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর তোমরা ওই নম্বরে যোগাযোগ করলে ডেমো পিডিএফটা তোমরা পেয়েও যাবে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ধন্যবাদ।